ঘটনাটা গাইবান্ধা জেলার কোনো এক শ্মশানের। ঘটনাটা যখন ঘটে তখন তিনি ২০ বছরের যুবক। অদম্য উচ্ছ্বাস নিয়ে তিনি সহ আরো ২ বন্ধু পুরো এলাকা চষে বেড়ান। ঘটনা ঘটে এমনই এক জুলাই মাসে। চারিদিকে ফাঁকা ফসলি জমি, ছোট্ট একটা নদী বুক চিরে বয়ে চলেছে। সেই নদীর ছোট একটা নালার পাশেই বিশাল এক বটগাছ, যার নিচে দিনেও অন্ধকারাচ্ছন্ন। নালার ওপরে ছোট একটা ব্রিজ, তার পাশেই সেই বটগাছ, আর গাছের পাশেই শ্মশান। গাছের নিচে হিন্দু ধর্মের কিছু মূর্তি রাখা, সেগুলো বাঁশের বেড়া দেওয়া। তবে কিছু মূর্তি দেখে মনে হয় অনেক বছরের পুরনো এবং কিছু অংশ ভেঙেও গেছে। আর গাছের চারপাশের মাটিতে সিঁদুর ছিটানো। তার ভাষ্যমতে তার জন্মের পর থেকে এই গাছ এমনই দেখে আসছে। গাছের ডাল থেকে শিকড়ের মতো লতা ঝুলে পড়েছে রাস্তায়। নিচ দিয়ে হেঁটে গেলে সেই শিকড় মাথার সাথে লাগে। তারপরেও কেউ তা কাটে না। কথিত আছে কোনো এক লোক এই গাছের একটা ডাল কাটে, তখন সেই কাটা অংশ দিয়ে কয়েক ফোঁটা তাজা রক্ত বের হয়। এরপরে সেই লোক নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা যান। তখন থেকে এই গাছের ডাল ভেঙে পড়ে থাকলেও কেউ নিয়ে যায় না, ওখানেই পচে মাটিতে মিশে যায়। আশেপাশের 1 কিলোমিটারের মাঝে কোনো বাড়ি নেই। সারাদিন বয়ে চলা বাতাসের শব্দ, আর এছাড়া নীরবতা ভাঙার কোনো উপকরণ নেই আশেপাশে। এক বিকেলে তিনি হাঁটতে হাঁটতে সেই ব্রিজের উপরে এসে দাঁড়ান। নদীতে তখনও বন্যার পানি আসেনি, কিন্তু টানা কদিনের বৃষ্টির পানিতে নদীর অর্ধেক ভরে গেছে, আর নালায় তখন কোমর সমান পানি। তিনি ব্রিজের উপরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন জ্বলতে থাকা একটা চিতার দিকে। একটু দূরেই একটা লাশ পোড়ানো হচ্ছে। একজন একটা বাঁশ দিয়ে চিতাটা খুঁচিয়ে খুঁচিয়ে ঠিক করে দিচ্ছে, যেন ভালো করে পুড়ে যায় সব। আর একদল লোক পাশে ঢোল নিয়ে কি যেন একটা বলে চলেছে। সূর্য তখন হেলে পড়েছে পশ্চিম আকাশে। সন্ধ্যার লাল আভা ছড়িয়ে পড়েছে। হালকা বাতাস, চিতার কাঠ পোড়ার শব্দ, আর সাথে ঢোলের বাদ্য এক মোহনীয় পরিবেশ তৈরি করেছে। হঠাৎ একটা দমকা গরম বাতাস এসে লাগলো তার গায়ে। এতক্ষণে তিনি খেয়াল করলেন প্রায় সন্ধ্যা নেমেছে। আগে ঠিক এখানেই সন্ধ্যায় একটা লাশ পোড়াতে দেখেছেন তিনি। শ্মশানে লাশ পোড়ানোর সময় যে বাঁশটা দিয়ে চিতা খোঁচাতে দেখেছেন, সেই বাঁশটাই ওখানে রাখা। শ্মশানের লাশ পোড়ানোর পরে অনেকেই এমন লাল কাপড় বাঁশের মাথায় বেঁধে রেখে সেটা মাটিতে পতাকার মতো করে রেখে চলে যায়। তার ব্যাপারটা স্বাভাবিকই লাগলো এবং স্বাভাবিকভাবেই ওই জায়গাটা পার হয়ে যেয়ে আবার মাছ ধরতে শুরু করলেন তিনি। তারা হাঁটু পানিতে নেমে মাছ ধরছে। হঠাৎ একটা চাপা গর্জন শুনে পেছনে তাকায় মমিন চাচা। দেখেন একটা বিশাল দেহী শেয়াল দৌড়ে আসছে তাদের দিকে। পাশে থাকা তার এক বন্ধু শ্মশানের সেই বিশাল বাঁশ তুলে জোরে একটা কোপ দেয় শেয়ালটাকে। সাথে সাথেই যেন সেটা বাতাসে মিলিয়ে গেল। চোখের সামনে এমন জায়গায় এমন একটা দৃশ্য দেখে 3 জন প্রচন্ড ভয় পেয়ে যান। তারা খেয়াল করে সেই গাছের নিচে আর পাশের ঝোপঝাড়ে অনেকগুলো রক্তবর্ণ চোখ ভেসে আছে। মনে হচ্ছে চোখগুলো আগুনের তৈরি, কোনো মনি নেই সেই চোখে। সব যেন রাগে আগুনের মতো জ্বলছে তখন। মমিন চাচা আর তার এক বন্ধু খেয়াল করলেন তারা লাইটগুলো সুইচ অন করে রেখেছে, কিন্তু লাইটে কোনো আলো জ্বলছে না। তারা লাইট খুলে ব্যাটারিগুলো আবার লাগায়, কিন্তু তবুও আলো নেই। চারিদিকে তখন ঘন কালো অন্ধকার যেন ভর করেছে। সব নীরবতা ভেঙে গাছের নিচ থেকে একটা শেয়াল ডেকে উঠল করুণ আর্তনাদ করে। মনে হচ্ছে সেই করুণ আর্তনাদ বুক ছেদ করে এপাশ ওপাশ বেরিয়ে গেল। সাথে সাথেই পাশে থাকা শেয়ালগুলো রাগান্বিত সুরে ডেকে উঠল। তাদের 3 জনের মনে হলো শেয়ালগুলো এবার তাদের হয়তো ছিঁড়ে খাবে। এতই রাগান্বিত সেই সুর। তারা তখনও হাঁটু পানিতে দাঁড়িয়ে কি করবে কিছুই বুঝতে পারছে না। ঠিক তখনই শেয়ালের ডাক রূপ নিল চাপা একটা গর্জনে। জ্বলন্ত চোখগুলো এগিয়ে আসছে তাদের দিকে। 3 জন জাল লাইট খোলই ফেলে নিজেদের হাত শক্ত করে ধরে নিল। তাদের সামনে এখন একটাই পথ, নালার 1 বুক পরিমাণ পানি পার
হয়ে দৌড় দেয়া। এক বন্ধু তাদের বলল, এভাবে থাকলে এখানে মারা পড়ব, যে করেই হোক নালা পার হয়ে দৌড়ে লোকালয়ে যেতে হবে। তারা বুক সমান পানির মাঝ দিয়ে নালা পার হয়ে জমির মাঝে দৌড়াতে শুরু করলো। ততক্ষণে সবাই তার হাত ছেড়ে দিয়েছে। ঘন অন্ধকারে কে কোন দিকে দৌড়াচ্ছে তার ঠিক নেই। মমিন চাচা দেখেন তার পাশে তার বন্ধুরা নেই। তিনি তাদের নাম ধরে জোরে জোরে ডাক দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ভয়ে যেন মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। পিছনে তাকিয়ে দেখেন সেই চোখগুলো এখনো তার দিকে দৌড়ে আসছে। জীবন বাঁচানোর জন্য শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়ে চলেছেন তিনি। হঠাৎ তিনি দেখেন তার পাশ দিয়ে বিশাল দেহের একটা গরু দৌড়ে চলেছে। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো গরুর সম্পূর্ণ শরীরে দাউ দাউ করে জ্বলছে আগুন। এমনকি সেই গরুর গলায় যে দড়িটা সেটাও আগুনে জ্বলছে। অবাক করা বিষয় হলো কিছুই পুড়ছে না। দূরে থেকে তিনি সেই আগুনের তাপ টের পাচ্ছেন। তিনি আশেপাশে তার বন্ধুদের কোনো চিহ্নও দেখতে পেলেন না। তিনি গরুকে দেখে আর অন্য পাশ দিয়ে দৌড়াতে শুরু করলেন। কিছুক্ষণ দৌড়ানোর পর খেয়াল করলেন গরুটার তার পাশে নেই। শেয়ালগুলো দেখা যাচ্ছে না পেছনে। তিনি সামনে একটু দূরে এগিয়ে একটা আলো দেখতে পেলেন। সেদিকে সাহায্যের আশায় আবার দৌড় দিলেন। ততক্ষণে তার শরীর দরদর করে ঘামছে। দৌড়ে আলোটার কাছে যেতেই বুঝতে পারলেন এটা আসলে একটা চিতা জ্বলছে। আশেপাশে কেউ নেই, শুধু দাউ দাউ করে আগুন জ্বলছে চিতায়। তবে সবচেয়ে ভয়ের যে ব্যাপার তা হলো তিনি দেখলেন চিতার পাশেই সেই বটগাছ চিতার আগুনের আলোয় যেন ঝলমল করছে। তিনি চিন্তা করতে লাগলেন তিনি তো দৌড়েছেন উল্টো দিকে, তাহলে এখানে গাছ আসলো কোথা থেকে? যেহেতু তিনি নালা পার করে দৌড়েছেন তার তো গাছের কাছে আসার কোনো কারণই নেই। নালা পার হবার কথা, কিন্তু তার স্পষ্ট মনে আছে এখন তিনি কোনো নালা পার করেননি। এসব চিন্তা করতেই দেখেন চিতাটা থেকে কাঠগুলো আগুন জ্বলা অবস্থায় মাটিতে পড়ে গেল, আর মাঝে থেকে একটা মানুষের অবয়ব তার দিকে দৌড়ে আসতে শুরু করলো। সেই অবয়বের পুরো শরীরে আগুন, সেই গরুটার মতো। তিনি আবার ফসলের মাঠ দিয়ে দৌড়াতে শুরু করে দিলেন। এবার তিনি বেশ জোরেই দৌড়াচ্ছেন। বন্ধুদের ডাক দিতে পারলেন, কিন্তু ফাঁকা মাঠেও তার ডাক যেন প্রতিধ্বনিত হচ্ছে। তার বন্ধুদের কোনো নিশানা পর্যন্ত নাই। ঠিক কত সময় আর কোন দিকে দৌড়াচ্ছেন তার কোনো হিসেব নেই। তিনি যখন থামলেন দেখেন পেছনে আর কেউ নেই। তিনি দেখেন তার পাশে আবার সেই বটগাছ, আর তার নিচে একটা তেলের প্রদীপ জ্বলছে। এবার তিনি প্রচুর ভয় পাওয়া শুরু করলেন। তার কথায় প্রতিধ্বনিত হচ্ছে, আবার ঘুরে ফিরে সেই গাছের কাছে আসছেন বারবার তিনি। তার বন্ধুদের কোনো খোঁজ খবর নেই কি হচ্ছে তার সাথে। এবার সে সাহস করেই গাছটার সেই প্রদীপটার দিকে এগোয়। গাছের কাছাকাছি যে তার জন্য চূড়ান্ত ভয় অপেক্ষা করছে এটা তিনি জানতেন না। তিনি যখন গাছটির দিকে এগোলেন দেখলেন গাছের সেই ডাল থেকে ঝুলে থাকা শিকড়ের মতো লতার প্রত্যেকটির সাথে একটা করে গলায় ফাঁস দেয়া লাশ ঝুলে আছে। তাদের শরীরগুলো এমন ভাবে পোড়ানো, অনেককে দেখে একটা মাংসপিণ্ড ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। চারিদিকে মাংস পোড়া গন্ধে ভরে গেছে। মনে হচ্ছে এখনই পেটের ভেতরে সবকিছু মুখ দিয়ে বেরিয়ে আসবে। আবার ভয়ে তিনি দৌড়াতে শুরু করলেন উল্টো দিকে। আর তার শুধু মনে হচ্ছে এই গাছটাকে আমি আর দেখতে চাই না। কিছু দূর যাওয়ার পর তিনি অনেকগুলো উঁচু জমি দেখতে পান। সেই জমিগুলো ধানের বীজ লাগানো। তার মাঝ দিয়ে দৌড়াতে গিয়ে আবার কিছু প্রদীপ দেখতে পান।